স্বাগতম। আমি তানজিমা মুরসালিন খানম, সহকারী অধ্যাপক, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ। আজকে আমার সাথে তোমরা প্রথম বর্ষ স্নাতকের ছাত্রছাত্রীরা রয়েছ। আমরা আজকে পড়ব নিরপেক্ষ রেখার সাহায্যে ভোগকারী ভারসাম্য ব্যাখ্যা এবং ভারসাম্য অবস্থার পরিবর্তন সম্পর্কে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসকে ফলো করার চেষ্টা করো। আমরা প্রথমেই পড়ব কিভাবে ভোগকারী নিরপেক্ষ এবং রেখা এবং বাজেট রেখার সাহায্যে ভারসাম্যে উপনীত হয়। আমরা জানি একজন ভোক্তার সবসময় লক্ষ্য থাকে সর্বাধিক উপযোগ লাভ করা বা সর্বাধিক তৃপ্তি পাওয়া, কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে সেই তৃপ্তিটা তার সর্বোচ্চ স্তরে পৌঁছানো বাজেটের উপরেই মূলত নির্ভর করে। এখন আমরা আলোচনা করব কিভাবে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে একজন ভোগকারী ভারসাম্য লাভ করে। আমরা জানি নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে তৃপ্তির পরিমাণ থাকে সমান, এবং বাজেট রেখা হচ্ছে সেই রেখা যে রেখায় দুটো দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করার ক্ষমতাকে প্রকাশ করা হয়। আমরা কয়েকটা অনুমিত শর্ত জানি, ধরে নেই। যেমন একজন ভোগকারী দুইটা দ্রব্য ক্রয় করবে, দুইটা দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণ অর্থকে ব্যয় করবে। যখন এই তথ্যটা আলোচনা করা হবে, দ্রব্যের দাম থাকবে স্থির, অন্যান্য অবস্থা স্থির থাকবে, রুচি অপরিবর্তিত থাকবে। ভোগকারী একজন যুক্তিশীল ব্যক্তি। যাই হোক, এখন আমরা চিত্রের মাধ্যমে তথ্যটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখাই। আমাদের বাজেট রেখা হচ্ছে এবি। একজন ভোগকারী সে এবি বাজেট রেখার ভিতরে থেকে তার ক্রয়কে সমাধা করবে। তিনটি বাজেট রেখা, তিনটি নিরপেক্ষ রেখা IC1, IC2 এবং IC3। আমরা জানি যখন একই চিত্রে একাধিক নিরপেক্ষ রেখাকে প্রদর্শন করা হয় তখন নিচের নিরপেক্ষ রেখার চাইতে উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক, তার চাইতে তার উপরে যেটা থাকবে সেটা বেশি তৃপ্তিদায়ক, যে কারণে এটাকে পর্যায়গত উপযোগ বিশ্লেষণ বলা হয়। ভোগকারী সবসময় চায় তৃপ্তির পরিমাণকে সর্বাধিক করার জন্য, যে কারণে সে তার উদ্দেশ্য থাকবে IC3-তে যাওয়া। কিন্তু যেহেতু এবি বাজেট রেখা বাইরে IC3 রেখা অবস্থিত, অর্থাৎ তার ক্রয় ক্ষমতার বাইরে থাকায় সে IC3 সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই করতে পারে না। তার থাকতে হবে IC1 অথবা IC2। যেহেতু IC2 রেখা IC1 এর চাইতে উপরে আছে বা বেশি তৃপ্তিদায়ক নিরপেক্ষ রেখা, কাজে সে অবশ্যই IC2-তে যাওয়ার চিন্তা ভাবনা করে। এখন IC2-তে প্রত্যেকটা বিন্দুই কিন্তু ভারসাম্য বিন্দু হবে না। প্রত্যেকটা বিন্দুই ভারসাম্য বিন্দু হবে না, কারণ একজন ভারসাম্য শব্দের অর্থ হচ্ছে স্থিতি অবস্থা। যে অবস্থায় একজন ভোগকারী তার ক্রয়কে স্থির করবে, অর্থাৎ সে কি পরিমাণ এক্স কিনবে এবং কি পরিমাণ ওয়াই কিনবে, অর্থাৎ দুইটা দ্রব্যের পিছনে তার অর্থকে ব্যয় করবে, সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। চিত্রে আমরা কি দেখি? চিত্রে আমরা তিনটা বিন্দু পাই, ই, এফ এবং জি। যেহেতু এফ এবং জি নিম্নতর নিরপেক্ষ রেখা অবস্থিত এবং ভারসাম্য নির্ধারণের যে শর্ত তার বাইরে আছে, কাজেই আমরা IC1-কে প্রথমেই আমাদের হিসাব থেকে বাদ দিয়ে দিই। IC2-তে আমরা প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু ভোগকারী ক্রয় করবে বা ভারসাম্য লাভ করবে। শুধুমাত্র ই বিন্দুতেই তার ভারসাম্য নির্ধারিত হবে, কারণ ই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যে বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই প্রতিপালিত হয়। ভারসাম্যের শর্ত দুটি কি কি? ভারসাম্যের শর্ত হচ্ছে, ভারসাম্য লাভ করার শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে বিন্দুতে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করবে, যে বিন্দুতে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে পরস্পর স্পর্শ করবে, অর্থাৎ স্পর্শ বিন্দুটাই হবে ভারসাম্য বিন্দু, সেই বিন্দুতেই ক্রয়টা নির্ধারিত হবে। অর্থাৎ এখানে প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি? নিরপেক্ষ রেখার সাহায্যে, নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে একজন ভোগকারী তার তৃপ্তি সর্বোচ্চ করার জন্য ওই বিন্দুতে ভারসাম্য লাভ করবে যেখানে, যে বিন্দুতে তার বাজেটের সাথে তার সামঞ্জস্যপূর্ণ হবে। সেটা প্রথমত, আর সবচেয়ে বড় কথা, যেখানে আমরা দেখব বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা যে বিন্দুতে পরস্পরকে স্পর্শক হবে সেই বিন্দুতেই হবে ভারসাম্য বিন্দু। অর্থাৎ এখানে MRS XY, অর্থাৎ x এবং y এর দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার কিসের সমান হবে? দুটো দ্রব্যের দামের অনুপাতে সমান হবে। অর্থাৎ MRS XY = PX/PY, অর্থাৎ দুটো দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত যে বিন্দুতে পরস্পর সমান সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে ভারসাম্যের প্রথম শর্ত।
তাহলে আমরা কি দেখব, ই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যেখানে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা স্পর্শ। এইখানে কিন্তু আইসি টু নিরপেক্ষ রেখায় আর কোনো বিন্দুই কিন্তু এইভাবে বাজেট রেখাকে স্পর্শ করে না। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে, যেখানে যে বিন্দুতে একজন ভোগকারী ভারসাম্য লাভ করবে সেই বিন্দুটা নিরপেক্ষ রেখা, সেই বিন্দুটা মূল বিন্দুর দিকে উত্তর আকৃতি হবে, সম্পূর্ণভাবে উত্তর হবে। আমরা দেখি ই বিন্দুটা ও এর সাথে উত্তর আকৃতি, অর্থাৎ এখানে প্রান্তিক পরিবর্তনের হারটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে আমরা কি বলতে পারি, নিরপেক্ষ রেখার সাহায্যে আমরা একজন ভোগকারীর ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে দেখি তার বাজেট সাপেক্ষে সে সর্বোচ্চ যে নিরপেক্ষ রেখায় পৌঁছাতে পারবে সেখানে তার পৌঁছানোর ইচ্ছা থাকে, কিন্তু তার বাজেটের বাইরে সে যেতে পারবে না। তার প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা সে থাকার চেষ্টা করবে। এখানে আমরা চিত্রে দেখি তার সর্বোচ্চ নিরপেক্ষ রেখা IC3 বাজেটের বাইরে হওয়ার এটা সে অ্যাচিভ করতে পারবে না। IC2 তে সে ই বিন্দুতে তার নিরপেক্ষ রেখার দুইটা শর্তই প্রতিপালিত হয়, অর্থাৎ এখানে দুইটা শর্ত, যে দুইটা শর্ত আমরা ভারসাম্যের জন্য নিয়ে থাকি, সেই দুইটা শর্ত হচ্ছে, একটা হচ্ছে প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হবে, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে কি, দ্বিতীয় শর্তটা হচ্ছে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তর হবে। অর্থাৎ একজন যুক্তিশীল ভোগকারী যখন দুইটা দ্রব্যের দাম স্থির থাকবে, রুচি এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, দুইটা দ্রব্যের পিছনেই সে সম্পূর্ণ অর্থকে ব্যয় করবে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ভোগকারী যে সর্বোচ্চ নিরপেক্ষ রেখায় পৌঁছাবে সেখানে সে বাজেট রেখার সাহায্যে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা পৌঁছাবে, সেখানে সে ভারসাম্য লাভ করবে। কিন্তু নিরপেক্ষ রেখায় যদিও প্রত্যেকটা বিন্দুতেই তৃপ্তির পরিমাণ সমান, কিন্তু সব বিন্দুতে তো আর একজন নিরপেক্ষ রেখা সর্বোচ্চ তৃপ্তি পেতে পারে না, শুধু সেই বিন্দুটাই তার ভারসাম্য বিন্দু হবে, অর্থাৎ যে বিন্দুতে সে ক্রয় কার্যটা সমাধা করবে সেটা হচ্ছে এই চিত্রে অনুযায়ী আমরা দেখি ই বিন্দু। কারণ আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি। প্রথম শর্ত কি, প্রথম শর্ত প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হবে, অর্থাৎ MRS XY = PX/PY। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তর হবে। তা আমরা দেখি এই বিন্দুতে এই শর্ত দুটো প্রতিপালিত হওয়ার ফলে একজন ভোগকারী সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে যখন সে তার বাজেটের অর্থকে দুই ভাগে ভাগ করে OM পরিমাণ ক্রয় করবে X দ্রব্য এবং ওয়েট পরিমাণ ক্রয় করবে Y দ্রব্য, তখনই সে সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে একজন ভোগকারী কিভাবে ভারসাম্য লাভ করবে। তবে ভারসাম্য অবস্থাও কিন্তু পরিবর্তন সাপেক্ষ। এখন ভারসাম্য অবস্থার পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করি। ভারসাম্য অবস্থা তিন ভাবে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ আয় প্রভাব, দাম প্রভাব এবং আয় প্রভাব, পরিবর্তক প্রভাব এবং দাম প্রভাব। এখন আমরা ভারসাম্য অবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করি। এখানেও সেই অনুমিত শর্তগুলো আমরা ধরে নিব বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কেন আমরা দেখি যে আমাদের ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে। প্রথমে আমরা আয় প্রভাব সম্পর্কে আলোচনা করব। আয় প্রভাব যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব দুইটা দ্রব্যের দাম স্থির থাকবে, দুইটা দ্রব্যের দামই স্থির থাকবে, ভোগকারী তার সম্পূর্ণ অর্থ দুইটা দ্রব্যের জন্য ব্যয় করবে, বাজেটের সম্পূর্ণ অর্থ দুইটা দ্রব্যের জন্য ব্যয় করবে। তারপরে আমরা দেখব যে ভোগকারী একজন যুক্তিশীল ব্যক্তি, সে চাইবে সবসময় উচ্চতর নিরপেক্ষ রেখায় পৌঁছানোর জন্য, কিন্তু তার বাজেট সাপেক্ষে সে যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারবে এবং যেখানে প্রান্তিক পরিবর্তন, সেই বিন্দুটাই কিন্তু ভারসাম্য বিন্দু হবে যেখানে প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হবে। একই সাথে সেই নিরপেক্ষ রেখাটা মূল বিন্দুর থেকে সুনির্দিষ্টভাবে উত্তর হবে। তাহলে আমরা এখন দেখব কিভাবে একজন ভোগকারী দুইটা দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় ভারসাম্য লাভ করে। দুইটা দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় যখন একজন ভোগকারীর আয়ের পরিবর্তন ঘটে তখন সে অবশ্যই আয় বৃদ্ধি পেলে উচ্চতর নিরপেক্ষ রেখায় যেতে পারবে এবং আয় কমে গেলে নিচের নিরপেক্ষ রেখায় নেমে আসতে হবে। যখন আমরা দেখি যে এই চিত্র অনুযায়ী আমরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে এখানে আমরা দেখব ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য দেখানো আছে। এখানে তিনটা বাজেট রেখা এবং তিনটা নিরপেক্ষ রেখা দেওয়া আছে। প্রথম বাজেট রেখা AB, দ্বিতীয় A1, B1, C1।
এখানে আমরা দেখি তিনটা নিরপেক্ষ রেখা IC1, IC2, IC3। একজন ভোগকারী যখন AB বাজেট রেখায় থাকবে তখন সে জি বিন্দুতে ভারসাম্য লাভ করবে, কারণ তখন দেখা যাবে যে জি বিন্দুটা দুইটা শর্তই প্রতিপালিত করে, বাজেট রেখাটার সাথে স্পর্শক, নিরপেক্ষ রেখা বাজেট রেখা পরস্পর স্পর্শক, এবং দ্বিতীয়ত দেখা যাবে যে এই বিন্দুটা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তর। এখন যদি কোনো কারণে তার আয় বৃদ্ধি পায় তখন কি হবে? তখন বাজেট রেখা উপরে স্থানান্তরিত হয়ে যাবে, তখন বাজেট রেখা উপরে চলে যাবে, কারণ তখন সে আয় বৃদ্ধির কারণে দুইটা দ্রব্যেরই বেশি পরিমাণে ক্রয় করার সামর্থ্য অর্জন করবে, তখন তার বাজেট রেখা হবে বি ড্যাশ। এখন এই পর্যায়ে সে কিন্তু উচ্চতর নিরপেক্ষ রেখা যাওয়ার যোগ্যতা অর্জন করলো, সে IC2 নিরপেক্ষ রেখায় চলে গেল, এবং IC2 নিরপেক্ষ রেখার F বিন্দুতে সেই শর্ত দুটি প্রতিপালিত হওয়ার ফলে তার IC2 নিরপেক্ষ রেখার F বিন্দুতে সে ভারসাম্য অর্জন করল। পরবর্তী পর্যায়ে দাম স্থির থাকা অবস্থায় যদি তার আয় আরো বৃদ্ধি পায় তবে সে নতুন বাজেট রেখা হবে সি ড্যাশ। এখন সে সম্পূর্ণ অর্থই আবার দুইটা দ্রব্যের জন্য ব্যয় করবে এবং দেখা যাবে সে এইচ বিন্দুতে ভারসাম্য লাভ করলো, অর্থাৎ IC3 নিরপেক্ষ রেখার এবং সি ড্যাশ নিরপেক্ষ রেখায় এইচ বিন্দুতে পরস্পর স্পর্শ করলো, এবং এই বিন্দুতে প্রান্তিক পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান, একই সাথে আবার মূল বিন্দুর দিকে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে উত্তর। তাহলে আমরা কি দেখলাম? যখন দাম স্থির থাকা অবস্থায়, দুটো দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার বা ক্রেতার আয়ের পরিবর্তন ঘটে, ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় বাজেট রেখা ডান দিকে উপরে প্রসারিত হয়ে যায়, তখন নতুনভাবে উচ্চতর নিরপেক্ষ রেখার সাথে ভারসাম্য লাভ করার সামর্থ্য অর্জন করে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি প্রথমত যখন সে জি বিন্দুতে ছিল তখন যে পরিমাণ এক্স এবং যে পরিমাণ ওয়াই ক্রয় করত, এফ বিন্দুতে দুটো দ্রব্যের ক্রয়িতার সামর্থ্য বৃদ্ধি পায়, দুটো দ্রব্যের ক্রয় বৃদ্ধি পায়, এবং জি এইচ বিন্দুতে দুটো দ্রব্যের ক্রয় আরো বৃদ্ধি পায়, অর্থাৎ সে নতুন করে দুটো দ্রব্যের ক্রয় বৃদ্ধি করার আর্থিক সামর্থ্য অর্জন করার কারণে তার ভোগ বৃদ্ধি পায়। এখন জি এফ এইচ এই তিনটি রেখাকে আমরা যোগ করে যে রেখাটা পেলাম সেটা হচ্ছে ICC রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ, আয় ভোগ রেখা। তাহলে আমরা কি করতে পারি? আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় আয় প্রভাব। দুটি দ্রব্যের দাম স্থির থেকে আয়ের পরিবর্তনের ফলে ভোগকারীর ক্রয়ের উপর যে প্রভাব পড়বে সেটাই হচ্ছে আয় প্রভাব। এখন পরিবর্তিত ভারসাম্য সূচক বিন্দুগুলোকে যোগ করে যে রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আয় ভোগ রেখা বা ICC, আয় ভোগ রেখা। এখন দ্রব্যটা যদি স্বাভাবিক দ্রব্য হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আয় ভোগ রেখাটা সবসময় ধনাত্মক, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়বে। কিন্তু দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্য যদি নিকৃষ্ট দ্রব্য হয়, তুলনামূলকভাবে দুইটা দ্রব্যের ভিতরে একটা চাইতে যদি ভোগকারী আরেকটাকে অধিক পছন্দ করে বা অধিক উৎকৃষ্ট নিকৃষ্ট তুলনামূলকভাবে নিকৃষ্ট হয় একটা দ্রব্য, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট অবস্থার পরে আর আয় ভোগ রেখাটা আর ঊর্ধ্বগামী থাকবে না, তখন পশ্চাৎমুখী হয়ে যাবে। যেমন আমরা এই চিত্রে কি দেখি, ICC নিরপেক্ষ রেখাটা ICC আয় ভোগ রেখাটা একটা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় ভোগ রেখা। কিন্তু যদি এমন হয় যে এক্স বা ওয়াই দ্রব্যের মধ্যে একটা তুলনামূলকভাবে নিকৃষ্ট দ্রব্য হয়, তাহলে একটা নির্দিষ্ট অবস্থার পরে কিন্তু আয় ভোগ রেখাটা পশ্চাৎগামী হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখি এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে ওয়াই দ্রব্যটা তুলনামূলকভাবে নিকৃষ্ট দ্রব্য। যদি আমরা মনে করি যে আমরা ভাত এবং আটার কথা বলি, দামের দিক থেকে আটাটা একটা নিকৃষ্ট দ্রব্য আমরা বলতে পারি। নিকৃষ্ট দ্রব্য বলতে আমরা অপছন্দনীয় বললাম। সেই ক্ষেত্রে কিন্তু আয় বাড়ার পরে ভোগকারী তখন আসে আটার ভোগ কমে যাবে। আটার ভোগ কমে যাওয়ার কারণে চালের দিকে তার অর্থকে বেশি ব্যয় করবে, যার ফলে রেখাটা ICC1 রেখাটা একটু পশ্চাৎমুখী হয়ে যায়। ঠিক একইভাবে যদি এক্স দ্রব্য নিকৃষ্ট দ্রব্য হয়, তো এই ক্ষেত্রেও কিন্তু রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুর পরে আয় বাড়ার কারণে এক্স দ্রব্যের ক্রয়টা কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আয় প্রভাব সর্বদাই ধনাত্মক নয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ধনাত্মক, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আয় প্রভাবকে আমরা ঋণাত্মক দেখতে পাই। আচ্ছা, এখন আমরা পড়ব পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব হচ্ছে
প্রকৃত আয় স্থির থেকে দুইটা দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় পরিবর্তক প্রভাব। আমি আবার বলি, প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় পরিবর্তক প্রভাব। তুলনামূলকভাবে যে দ্রব্যটার দাম কমে ভোগকারী সেই দ্রব্যটা অধিক পরিমাণে ক্রয় করে এবং যেটা স্থির থাকে সেটা কম পরিমাণে ক্রয় কমিয়ে দেয়। এখানে আমরা দুইটা দ্রব্য যদি নেই এক্স এবং ওয়াই, আমরা ধরে নিলাম চিত্র অনুযায়ী আমাদের ওয়াই দ্রব্যের দাম স্থির থাকবে এবং এক্স দ্রব্যের দাম কমে যাবে। ওয়াই দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় এক্স দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে কি হবে? দ্রব্যের দামের মধ্যে একটা আপেক্ষিক পরিবর্তন আসবে, অর্থাৎ একটার দাম স্থির থাকা অবস্থায় অন্যটার দাম কমে গেলে তখন ওই যেটার দাম কমবে ভোগকারী সেটার পিছনে তার প্রকৃত আয় বৃদ্ধির কারণে সে দ্রব্যটা বেশি পরিমাণে ক্রয় করতে পারে। অর্থাৎ দুইটা দ্রব্যের মধ্যে ওয়াই দ্রব্যের দাম স্থির থাকলো, এক্স দ্রব্যের দাম কমে গেল। এক্স দ্রব্যের দাম কমার ফলে বাজেট রেখাটা আগে যেখানে সে যে পরিমাণ অর্থ দিয়ে ওবি পরিমাণ কিনতে পারতো, একই পরিমাণ অর্থ দিয়ে সে এখন ওবি ওয়ান পরিমাণ কিনতে পারে। অর্থাৎ একটা বাজেট রেখা নতুন ভাবে আঁকতে হবে, এ বি ওয়ান। এই অবস্থাটাকে কি বলা হয়? প্রকৃত আয়ের বৃদ্ধি। এখন প্রকৃত আয়ের বৃদ্ধিটাকে আমরা দেখাবো না, আমরা প্রকৃত আয়টাকে স্থির রাখবো। প্রকৃত আয়টাকে স্থির রেখে আমরা শুধু দেখব শুধুমাত্র দাম কমার কারণে ভোগকারীর ক্রয়ের উপর কি প্রভাব পড়ে। তাহলে আমরা আবার বলি, পরিবর্তক প্রভাব কি? প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় পরিবর্তক প্রভাব। অর্থাৎ এখানে আমরা দেখি প্রথম বাজেট রেখা এ বি। এই বি বাজেট রেখা একজন ভোগকারী তার ক্রয়কে সমাধা করে এবং তার ভারসাম্য বিন্দু হয় পি বিন্দু। পি বিন্দুতে সে ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ক্রয়। এখন যদি এমন হয় যে ওয়াই দ্রব্যের দামটা স্থির রইল, এক্স দ্রব্যের দামটা কমে গেল, তখন তার কিন্তু এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতাটা অনেকখানি বৃদ্ধি পায়। অর্থাৎ এই পরিমাণ প্রকৃত আয় বি ওয়ান পরিমাণ বেশি সে এক্স দ্রব্য ক্রয় করতে পারে, অর্থাৎ এই পরিমাণ প্রকৃত আয় তার বৃদ্ধি পায়। এখন তথ্যটাকে প্রমাণ করার জন্য আমরা ওই বিবি পরিমাণ আর্থিক প্রকৃত আয়ের বৃদ্ধিকে, বিবি ওয়ান পরিমাণ প্রকৃত আয়ের বৃদ্ধিকে আমরা ভোক্তার হাত থেকে ওই অর্থটা উঠিয়ে নিব, অর্থাৎ তাকে এই অর্থটা তার হাত থেকে আমরা তুলে নিব এবং এইখানে আমরা প্রমাণ করব শুধুমাত্র দাম কমার কারণে তার ক্রয়ের উপর কি প্রভাব পড়ে। অর্থাৎ প্রকৃত আয়কে আমরা স্থির রাখবো। একটা দ্রব্যের দাম কমার ফলে তার যে আর্থিক সামর্থ্যটা বৃদ্ধি পায়, সেই সামর্থ্যটাকে আমরা স্থির রাখার জন্য আমরা প্রকৃত আয়কে কমায় নিয়ে আসবো। কিভাবে কমাবো? আমরা সিডি ওয়ান একটা সমান্তরাল এ বি সমান্তরাল এ বি ওয়ানের সমান্তরাল আমরা একটা সিডি বাজেট রেখা নতুন করে আনবো। এ বি ওয়ানের সমান্তরাল, এ বি ওয়ানটা কি? এ বি ওয়ান আসতো কোথা থেকে? এ বি ওয়ান এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় এক্স দ্রব্যের দাম কমার ফলে আমরা নতুন বাজেট রেখা আঁকলাম এ বি ওয়ান। এখন এ বি ওয়ান থেকে বাজেট রেখার পরে যে প্রকৃত আয়টা বাড়লো, সেই প্রকৃত আয়টা আমরা ভোক্তার হাত থেকে উঠায় নিয়ে আসবো এবং উঠায় নিয়ে আসার পরে আমাদের নতুন নিরপেক্ষ নতুন বাজেট রেখা হবে, নতুন বাজেট রেখা সি ডি। এটা আমরা কিভাবে আঁকলাম? এ বি ওয়ানের সমান্তরাল সিডি বাজেট রেখা আমরা আঁকবো। এখন সিডি বাজেট রেখা আঁকা অবস্থায় কি হচ্ছে? আমরা দেখলাম যে আমাদের প্রকৃত আয়টা কিন্তু স্থিরই আছে, কারণ বাড়তি অর্থটা তার হাত থেকে আমরা উঠায় নিয়ে আসছি। যে পরিমাণ তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, সেই ক্রয় ক্ষমতা থেকে আমরা হাত থেকে তার অর্থটা উঠায় নিয়ে আসলাম। তারপরেও কিন্তু দেখা যাবে ভোগকারী আর আগের ভারসাম্য বিন্দুতে থাকবে না, তার ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে, কিন্তু সে আগের নিরপেক্ষ রেখায় থাকবে, কিন্তু তার ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থাৎ সিডি বা নতুন বাজেট রেখার সাহায্যে তার নতুন ভারসাম্য বিন্দুটা নির্ধারিত হবে কিউ বিন্দুতে। আগে তার ভারসাম্য বিন্দু ছিল পি বিন্দুতে। এখন এক্স ওয়াই দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় এক্স দ্রব্যের দাম কমার ফলে ভোগকারীর ভারসাম্য সূচক বিন্দু কিন্তু পরিবর্তন করবে, যদিও সে আগের নিরপেক্ষ রেখায় অবস্থান করবে। কিউ বিন্দুটা হচ্ছে তার নতুন ভারসাম্য সূচক বিন্দু এবং এটা সিডি বাজেট রেখার সাহায্যে এটা ভারসাম্য লাভ করে। এখন কিউ বিন্দুতে আমরা কি দেখি? কিউ বিন্দুতে আমরা দেখি x1 এর x এর ক্রয় বাড়বে
ও এম থেকে এক্স এর প্রয়োগের বৃদ্ধি পেয়ে হবে ও এল, এবং ও এন থেকে ওয়াই এর প্রয়োগ হ্রাস পেয়ে হবে ও আর। এটা কেন হচ্ছে? এটা শুধুমাত্র প্রকৃত অস্থির থেকে দুটি দ্রব্যের দামে আপেক্ষিক পরিবর্তনের ফলে এই অবস্থানের সূচক বিন্দুর পরিবর্তন ঘটবে। সে আগের নিরপেক্ষ রেখায় থাকবে, কিন্তু তার অবস্থান সূচক বিন্দুর পরিবর্তন হবে। এটা হচ্ছে হিগসের বিশ্লেষণ। অর্থাৎ প্রকৃত অস্থির থেকে দুটি দ্রব্যের দামে আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের উপর যে প্রভাব পড়ে তাকেই বলা হয় পরিবর্তক প্রভাব। আমরা প্রথম এবি বাজেট রেখা আঁকলাম, তারপরে এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, তার ফলে আমরা এবি ওয়ান বাজেট রেখা আঁকলাম, তার হাত থেকে প্রকৃত বাড়তি অর্থটা উঠায় নিয়ে আসলাম, উঠায় নিয়ে আসার কারণে আমরা এবি ওয়ান বাজেট রেখা সমান্তরাল সিজি বাজেট রেখা আঁকলাম, এবং তার ফলে আমরা কি দেখলাম? শুধুমাত্র দাম কমার কারণে তার ভারসাম্য সূচক বিন্দুর পরিবর্তন ঘটবে, এবং যে দ্রব্যটার দাম কমলো সেই দ্রব্যটা দ্বারা সেজন ভোগকারী বেশি পরিমাণ ক্রয় করবে, যদিও তার অবস্থান সূচক বিন্দু অবস্থান একই নিরপেক্ষ রেখায় থাকবে। তো আমরা এখন পরিবর্তক প্রভাব করলাম, এখন আমরা দাম প্রভাব। আচ্ছা, দাম প্রভাবে আমরা কি দেখব? দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দাম স্থির থেকে আরেকটা দ্রব্যের দামে পরিবর্তন ঘটবে। দুটো দ্রব্যের দাম স্থির থেকে একটা দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে কি হবে? ভোগকারীর ভারসাম্য সূচক বিন্দুরও পরিবর্তন হবে। অর্থাৎ তখন ভোগকারী উচ্চতর নিরপেক্ষ রেখায় যাওয়ার সামর্থ্য অর্জন করবে, এবং পরিবর্তিত ভারসাম্য সূচক বিন্দুগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে পিসিসি বা প্রাইস কনজাম্পশন কার্ভ। প্রাইস কনজাম্পশন কার্ভ বা দাম ভোগ রেখা। এবং দুইটা দ্রব্যের মধ্যে একটার দাম স্থির থেকে আরেকটার দাম পরিবর্তন হওয়ার ফলে যে যে প্রভাব পড়বে একজন ভোগকারীর ভোগের উপর যে প্রভাব পড়বে তাকেই বলা হবে দাম প্রভাব। যেমন আমরা দেখি আমাদের প্রথম বাজেট রেখা হচ্ছে এবি। এবি বাজেট রেখায় ভোগকারী আইসি ওয়ান নিরপেক্ষ রেখায় ভারসাম্য অর্জন করে, আইসি ওয়ান নিরপেক্ষ রেখায় ভারসাম্য অর্জন করে, তখন তার এটা হচ্ছে তার ভারসাম্য সূচক, প্রথম ভারসাম্য সূচক বিন্দু। পরবর্তী পর্যায়ে যখন ওয়াই এর দাম স্থির থাকা অবস্থায় এক্স এর দাম কমে যাবে, তখন কিন্তু ভোগকারীর বাজেট রেখা ডান দিকে প্রসারিত হবে, এবং নতুন বাজেট রেখা হবে এ সি। নতুন বাজেট রেখা হচ্ছে এসি। এখন এসি বাজেট রেখায় ভোগকারী উচ্চতর নিরপেক্ষ রেখায় যাওয়ার সামর্থ্য অর্জন করবে, তখন সে আইসি টু নিরপেক্ষ রেখায় চলে যাবে এবং কিউ বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এই অবস্থায় দেখা যায় যে দ্রব্যটা, দুইটা জিনিস খেয়াল করতে হবে, যে জিনিসটার দাম কমলো সেটার ক্রয় যেমন বাড়লো, আবার যে জিনিসটার দাম স্থির আছে সেটার ক্রয় কিন্তু কমে গেল। অর্থাৎ দুইটা ক্ষেত্রে এখানে কাজ করবে, একটা হচ্ছে আয় প্রভাব আর একটা হচ্ছে প্রকৃত প্রভাব, আরেকটা হচ্ছে পরিবর্তন প্রভাব। অর্থাৎ যে দ্রব্যটার দাম কমে সেটার ভোগ বাড়বে, সেটার ক্রয় বাড়বে, এবং যে দ্রব্যটার দাম স্থির থাকে সেটার পরিবর্তন প্রভাবের কারণে সেটার ক্রয়টা কমে যাবে। তাহলে আমরা দেখলাম কি আইসি টুতে একজন ভোগকারী নতুন বাজেট রেখায় অর্থাৎ এসি বাজেট রেখায় কিউ বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এই বিন্দুতে তার এক্স দ্রব্যের ক্রয় ছিল আগে ওএম, এখন হচ্ছে ওএম ওয়ান, অর্থাৎ এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্যের ভোগ বা ক্রয় বৃদ্ধি পাবে, এবং ওয়াই দ্রব্যের ক্রয়টা কমে যাবে। আগে ছিল ওএন, এখন হচ্ছে ওএন ওয়ান। পরবর্তী পর্যায়ে যদি এক্স দ্রব্যের দাম আবারও কমে, বাজেট রেখা আবার ডান দিকে প্রসারিত হবে এবং নতুন বাজেট রেখা হবে এ ডি। এখন ভোগকারী আবার উচ্চতর নিরপেক্ষ রেখায় চলে যাবে আইসি থ্রিতে এবং আর বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এখানে আমরা আবারও দেখি এই ক্ষেত্রে ভোগকারীর ক্রয়টা দুইভাবে, এক্স দ্রব্যের ক্রয় বাড়বে এবং ওয়াই দ্রব্যের ক্রয়টা আরো কমে যাবে। যেমন আগে ছিল দ্বিতীয় নিরপেক্ষ রেখা ছিল ওএন ওয়ান, এখন হবে ওএন টু, এবং এটার ক্রয় বৃদ্ধি পাবে ওএম ওয়ান থেকে ওএম টু হয়ে যাবে। এখন এই পি কিউ আর এই তিনটা বিন্দুকে যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটাই হবে দাম ভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ। প্রাইস কনজাম্পশন কার্ভ বা দাম ভোগ রেখা। এটা আমরা কি বলতে পারি? দুইটা দ্রব্যের মধ্যে একটার দাম স্থির থেকে আরেকটার দাম যদি পরিবর্তিত হয়, যদি আরেকটার দাম কমে যায়, তাহলে ভোগকারীর ভারসাম্য সূচক বিন্দুর পরিবর্তন হবে, এবং সে তখন দাম কমার কারণে উচ্চতর নিরপেক্ষ রেখায় নতুন বাজেট রেখার সাথে ভারসাম্য লাভ করে।
পরিবর্তিত এবং নতুনভাবে ভারসাম্য লাভ করে এবং দামের পরিবর্তনের ফলে যে এই যে ভারসাম্য অবস্থার পরিবর্তন, এটাকেই বলা হয় দাম প্রভাব। এবং পরিবর্তিত ভারসাম্য সূচক বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাকেই বলা হয় দাম ভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।